নিথর দেহে শেষবারের মতো বাসায় এসেছেন কারিনা কাইসার। তবে তার এই আগমন কিন্তু প্রত্যাশিত ছিল না, এবং স্বজনরা আমরা লক্ষ্য করছি আহাজারি করছেন, কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, স্বজনদের পাশাপাশি বন্ধুবান্ধব যারা রয়েছেন, সহকর্মী যারা ছিলেন, তারা কিন্তু এসেছেন এই কারিনা কাইসারের যে বাসা, সেই বাসার সামনে। এবং আমরা লক্ষ্য করছি কিছুক্ষণ আগেই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে অ্যাম্বুলেন্সটি লাশবাহী, সেই অ্যাম্বুলেন্সটি এসেছিল, এবং সেই অ্যাম্বুলেন্সে করেই কিন্তু লাশ নিয়ে আসা হয়েছিল কারিনা কাইসারের। এবং এই মুহূর্তে তার বাসার নিচে সেই গাড়িটি, অ্যাম্বুলেন্সটি অবস্থান করছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত 15ই মে কারিনা কাইসার ভারতের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন, এবং পরবর্তীতে তাকে তাকে বহন করে যে বিমানটি, সেটি কিন্তু বিকেল 5টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে। এ সময় তার পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। তার বাবা কাইসার হামিদ, তার মা সহ অন্যান্য স্বজনরা কিন্তু এখানে সেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেছিলেন। এবং পরবর্তীতে কিছুক্ষণ আগেই কিন্তু সেই মরদেহটি নিয়ে আসা হয়েছে এই স্থানে, অর্থাৎ বনানীতে। এবং কিছুক্ষণ পর, অর্থাৎ মাগরিবের নামাজের পর, বাদ মাগরিব কিন্তু তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এবং পরবর্তীতে আরও একটি জানাজা কিন্তু এই বনানীতে অনুষ্ঠিত হবে। এবং আমরা লক্ষ্য করেছি তার পরিবার থেকে যেমনটি জানানো হয়েছে, রাত 10টা নাগাদ কিন্তু তৃতীয় নামাজে জানাজাটি অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এবং আগামীকাল বাদ ফজর মুন্সিগঞ্জের গজারিয়ায় তাদের যেই গ্রামের বাড়ি, সেখানে কিন্তু তাদের সর্বশেষ নামাজের জানাজাটি অনুষ্ঠিত হবে। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বনানীর যে কারিনা কাইসারের বাসা, সেই বাসার নিচে, এবং তার পাশেই কিন্তু নামাজে জানাজার জন্য মাঠ প্রস্তুত করা হচ্ছে। এবং এই মাঠটিতেই কিন্তু কারিনা কাইসারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এবং সেই নামাজের জন্য কিন্তু প্রস্তুত করা হচ্ছে মাঠ। এবং এখানেই তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে কিন্তু তার পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত 15ই মে ভারতে চিকিৎসাধীন অবস্থায় কারিনা কাইসার মৃত্যুবরণ করেছেন, এবং বিভিন্ন সমস্যায় কিন্তু তিনি আক্রান্ত ছিলেন। এবং তার সেই বিষয়গুলো যদি আপনারা জানেন, লিভারের সমস্যা কিন্তু তিনি আক্রান্ত ছিলেন, এবং বাংলাদেশে তিনি চিকিৎসাধীন অবস্থায় সপ্তাহখানেক থাকার পর কোনো উন্নতি না হওয়ায় কিন্তু তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানেই কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি কারিনা কাইসারের পরিবারের সদস্য ছাড়াও তার বন্ধুবান্ধব যারা রয়েছেন, সহকর্মী রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে তার বাসার সামনে এসেছেন। এবং কিছুক্ষণ আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কারিনা কাইসারের মরদেহটি এই বাসায় নিয়ে আসা হয়েছে। সে সময় কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম কারিনা কাইসারের বাবা কাইসার হামিদ নিজে কিন্তু কফিনটি অ্যাম্বুলেন্সে তুলেছিলেন, এবং সেই কফিনবাহী লাশবাহী যেই গাড়িটি, সেটি কিন্তু তিনি নিজে সামনে বসে কিন্তু নিয়ে এসেছেন। এবং আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে স্বজনরাও কিন্তু এসেছেন, এবং অনেকেই আহাজারি করছিলেন তার মরদেহটি আসার পরে। এদিকে কিন্তু আমরা লক্ষ্য করছি কারিনা কাইসারের বাবা কাইসার হামিদ কিন্তু এই মুহূর্তে বাহিরে রয়েছেন, এবং তিনি কিন্তু তার মেয়ের জানাজার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করছেন। এবং যারা এসেছেন তারা কিন্তু কথা বলছিলেন, এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু তাকে সহমর্মিতা জানাচ্ছেন। আমরা লক্ষ্য করছি তিনি কিন্তু আবারও কান্নায় কিছুক্ষণ পর কিন্তু কান্নায় ভেঙে পড়ছিলেন।
লিভার ও ফুসফুসের বিভিন্ন জটিলতায় মৃত্যুবরণ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার, এবং তার মরদেহটি এই মুহূর্তে তার যে বনানীর বাসায় সেখানে নিয়ে আসা হয়েছে, এবং তার স্বজন যারা রয়েছেন এছাড়াও তার যে সহকর্মী বন্ধুবান্ধব তারা কিন্তু এই মুহূর্তে তার বাসার সামনে ভিড় করেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ মাগরিবের নামাজের পর তার নামাজের জানাজাটি অনুষ্ঠিত হবে তার বাসার সামনে যে মাঠ রয়েছে সেই মাঠে। এবং আমরা লক্ষ্য করছি কারিনা কাইসারের বাবা এই মুহূর্তে সেই মাঠের দিকেই যাচ্ছেন, এবং তিনি কিন্তু সেই মাঠ দেখছিলেন যেখানে নামাজার জানাজা প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, এবং পরবর্তীতে কিন্তু এই বনানীতে আরও একটি নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে কিন্তু পরিবার থেকে জানানো হয়েছে, এবং তৃতীয় নামাজ জানাজাটি অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত 10টায়। সেখানে কিন্তু তার তৃতীয় নামাজের জানাজাটি অনুষ্ঠিত হবে, এবং পরবর্তীতে সর্বশেষ যে চতুর্থ নামাজের জানাজা সেটি কিন্তু কারিনা কাইসারের যে গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারি উপজেলার আবদুল্লাপুর গ্রামে কিন্তু অনুষ্ঠিত হবে, এবং সেখানেই তাকে দাফন করা হবে। এবং পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, তার মায়ের কেনা জমির দান করা, তার মায়ের দান করা যেই জমির উপরে মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদের পাশেই কিন্তু তাকে তার দাফন সম্পন্ন হবে, এমনটি কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে কারিনা কাইসারের যে স্বজনরা রয়েছেন এছাড়াও বন্ধুবান্ধবরা রয়েছেন তারা কিন্তু তারা এই মুহূর্তে বনানীর বাসায় অবস্থান করছেন। আমরা লক্ষ্য করছি কারিনা কাইসারের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু এই বনানীর যে বাসায় সেখানে অবস্থান করছেন, এবং যারা রয়েছেন গুণগ্রাহী এবং প্রতিবেশীরা তারা কিন্তু এখানেই এসেছেন। বেশ কিছুদিন যাবতই অসুস্থ ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী কারিনা কাইসার, এবং তিনি যে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন গত 15ই মে রাতে, এবং তার লাশ আজকে বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে, এবং তারপর সেই লাশটি কিন্তু তার বাসা বনানীতে নিয়ে আসা হয়েছে। আমরা লক্ষ্য করছি কারিনা কাইসারের যে বাবা কাইসার হামিদ তিনি কিন্তু এই মুহূর্তে যে মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে অবস্থান করছেন, এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এই মাঠেই কিন্তু কারিনা কাইসারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু কারিনা কাইসারের বাবা দাঁড়িয়ে আছেন তার আত্মীয় স্বজনদের সাথে। গত 15 মে শুক্রবার রাতে মৃত্যুবরণ করেছেন কারিনা কাইসার। আমরা লক্ষ্য করছি কথা বলছেন কারিনা কাইসারের বাবা কাইসার হামিদ। লক্ষ্য করছি এই মুহূর্তে গণমাধ্যমে কথা বলবেন কারিনা কাইসারের বাবা। আমরা লক্ষ্য করছি গণমাধ্যমে কথা বলবেন কারিনা কাইসারের বাবা। ভাই আমরা একটু জায়গা থেকে একটু বড় করে দাঁড়াই। আমরা সিচুয়েশনটা বুঝি আসলে চুপ না থাকলে আমার কথা বলেন না। কি হয়েছে কেউ প্রশ্ন করলে করতে পারবেন চুপ না থাকলে আমি কিছু বলতে পারছি না। ভাই সবাই চুপ করেন, চুপ করেন। আচ্ছা একটু চুপ করবেন আপনারা, ভাই কথা বলবে প্লিজ।
হ্যাঁ হ্যাঁ না 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 ঠিক আছে না না আর লড়াইন না লড়াইন না তো যা হইছে যেমন আছে ঠিক আছে চুপ না থাকলে আমি বলতে পারছি না চুপ কর ওয়াইট আমরা কি শুরু করব? হ্যাঁ ওকে কাইন্ডলি প্লিজ। ভাই কথা বলার পিছনে থাকেন আপনারা। শুনেন সবাই দিচ্ছে না কই ধরবে? আমার মেয়ে কারিনা কায়সার হেপাটাইটিস এ এবং ইতে আক্রান্ত হয়ে আজকে আমাদের ছেড়ে চলে গেছে। আমার আসলে দুঃখটা এখানেই যে যখন তাকে হসপিটালে নেওয়া হয় তখন যদি ডিউটিরত ডাক্তার চেক করে যখন দেখছে যে এই হেপাটাইটিস এ এবং এর চিকিৎসা বাংলাদেশে হয় না এবং তার লিভার অলরেডি 60 to 70% ড্যামেজ হয়েছে, তখন এদের ফার্স্ট ডেতে আমার বলতে পারতাম, তাহলে সেকেন্ড ডেতে আমি তাকে শিফট করতে পারতাম। তাকে নিয়ে ওইখানে 5 দিন এখানে চিকিৎসা এই আইসিইউতে ঢুকায়া তারা শ্বাসকষ্ট দিছে, তার কফ জমে গেছে, তার বুকের মধ্যে কফ জমে গেছে, কফ ইনফেকশন হয়ে গেছে। তো এখন আমার কথা হলো যেই আমাদের এত এই দেশে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করেছে এই স্বাস্থ্য খাতে, সামান্য একটা লিভার ট্রান্সফার করার জন্য ট্রান্সপ্লান্টের একটা সেট আপ, একটা ওটি, কোনো কিছুই নাই। এটা হইতে পারে একটা দেশের মধ্যে? আমাদের দেশে কত বড় বড় অপারেশন হচ্ছে, হার্টের অপারেশন হচ্ছে, রিং করানো হচ্ছে, কিডনি রিপ্লেসমেন্ট হচ্ছে, আরো ভালো ভালো অপারেশন হচ্ছে, কিন্তু আপনাদের মাধ্যমে অনুরোধ আমি প্রধানমন্ত্রীকে জানাতে চাই যে এই যে লিভার ট্রান্সপ্লান্ট এইটা সেট আপ অন্তত কমপক্ষে প্রত্যেকটা বিভাগে অন্তত হওয়া উচিত। কারণ এই গরিব মানুষরা কোথায় যাবে? বাংলাদেশের মানুষ 50 থেকে 60% বেশি মানুষ দারিদ্র্যের সীমানার নিচে বাস করে। কয়জন মানুষের পক্ষে অন্তত এই 1.5-2 কোটি টাকা খরচ করে এই চিকিৎসা করতে বাইরে যেতে হয়? একটা সামান্য একটা লিভার ট্রান্সপ্লান্ট যেটা হচ্ছে লিভারের পুরো অংশটাও নিতে হয় না, এগুলি জানতাম না আমরা। এই কাহিনী এফেক্ট হওয়ার পরে জানছি লিভারের অন্তত 20-25% একজন থেকে নিলেই এটা বাকিটা হিলিং হয়ে যায়। এই অপারেশনটা বাংলাদেশে নাই, এটা একটা দুঃখজনক। এত হাজার হাজার কোটি টাকা এই স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে। তো আজকে নতুন বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। আমি অনুরোধ জানাবো যে এই যে কাহিনীর মৃত্যুটার পরে আমি ফিল করতে পেরেছি যে এই যে কত মানুষ তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কিন্তু আমরা জানি না, এগুলি উঠে না পত্রিকায়। আপনারা মিডিয়ারও কোনোদিন আমি জানি না বলছেন কিনা জানি না, কিন্তু এটা আমি অনুরোধ জানাচ্ছি এটা করার জন্য। আজকে তাকে সে প্রায় যখন তাকে এখান থেকে শিফট করা হয় তখনও তার কন্ডিশন অন্তত 50% বেশি ভালো ছিল। তা না হইলে তার এয়ারক্রাফটে নেওয়া যেত না। একটা এয়ার অ্যাম্বুলেন্স কখনোই একটা মুমূর্ষ রোগীকে এভাবে নিবে না। শি ওয়াজ ফিট, তার 50-60% তার ফিট ছিল, তার ব্লাড প্রেশার ঠিক ছিল, কিডনির অবস্থা ভালো ছিল, হার্টের অবস্থা ভালো ছিল। সব কিছু ভালো থাকার পরে স্টেবল হওয়ার পরেই তাকে নেয়, নাহলে কোনো এয়ারলাইন্স নিতে পারে না তাকে বহন করে। নেওয়ার পরে ওইখানে হঠাৎ করে কিভাবে যে এই 4 দিনে সে আমাদের চলে গেছে, কি চিকিৎসা করলো 4 দিনের মাথায় তার লাইফ সাপোর্ট মুখ থেকে খুলে ফেলা হয়। সে এত বেস্ট একটা হসপিটাল নিয়েও আমরা বাঁচাতে পারলাম না তাকে। আমার খুব খারাপ লাগলো যে এখানে যে আমার 5 দিন নষ্ট হইলো, প্রায় 20-21 লাখ টাকা বিল দিচ্ছে। একটা এয়ার অ্যাম্বুলেন্স নিতে গেলে 60 লক্ষ টাকা। এই কয়জন নিতে পারবে? কয়টা পরিবার এটা ভোট করতে পারে? আমরা তো ধার দেনা করে বহুত কষ্ট করে বিনিয়োগ পয়সা যোগায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ যারা আমাকে সহযোগিতা করেছেন, অনেকের থেকে আমরা ঋণ নিয়েছি, তারা সহযোগিতা করেছেন, অনেকে দোয়া করেছেন, অনেকে সশরীরে এসে আমার মেয়ের জন্য দোয়া করে গেছেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফোন আসছে। আমার মেয়ে কারিনা যে এতটা পপুলার ছিল কিন্তু আমি কল্পনাই করতে পারিনি। আপনারা মিডিয়ারা যে আসছেন, আমি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, সারপ্রাইজ হয়েছে। সে খুব অল্প দিনের একটা মানে যেটা সে কিছু ভিডিওস দিছে, সে কিছু ভিডিওস করতো, ফানি ভিডিও, কিছু শিক্ষামূলক ভিডিও করেছে, কিছু খাওয়ার ভিডিও করতো। হ্যাঁ, তো তার আসলে তার প্রথম থেকে একটু ওভারওয়েট ছিল, একটু ফ্যাটি লিভার ছিল। তো এই যে এটার যে আমি বলবো নতুন প্রজন্মকে, আপনারা নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। স্বাস্থ্যটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এইটা যদি ঠিক না থাকে আপনারা সামনের দিকে কেমনে আগাবেন, কেমনে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবেন?
আপনার স্বাস্থ্য চেক আপ করান। প্রতি বছর একটা মানুষের স্বাস্থ্য চেক আপ করা উচিত। আমরা যাই কখন হঠাৎ করে বুকে ব্যথা হইলে আমরা গিয়া দেখি যে 3টা ব্লক, 90% ব্লক, 80% ব্লক, 95% ব্লক। আরে প্রথম থেকে যদি আমরা কষাস থাকি, স্বাস্থ্যের প্রতি কষাস থাকি, তাহলে একটা ওষুধ খেলেই এটা হয়ে যায়, আমার অপারেশনে যাওয়া লাগে না। কিন্তু এই যে হেপাটাইটিস এ এবং এর যে চিকিৎসা নাই, এটা প্রথম দিনই যদি বলতো বাংলাদেশে যে এটা নাই, এটা নাই, এটা সেট আপ নাই, ডাক্তার নাই, সার্জারি করার মতো কেউ নাই, কাইসার আহমেদের মেয়েকে দিয়ে আমরা জানতে পারলাম যে বাংলাদেশে এটা চিকিৎসা নাই। এটা অবাক লাগে আমার কত রকম কত ধরনের কথাবার্তা সবাই বলে, কত কিছু করে, কিন্তু এই চিকিৎসা না এ বাংলাদেশে হয় নাই। কেন হবে না? এবং এত টাকা পয়সা হাজার হাজার কোটি টাকা বরাদ্দ চলে হয়েছে যেতেছে, কিন্তু এই চিকিৎসা না আমাদের দেশে নাই। দ্যাট মিন্স আরো চিকিৎসা হয় না, যেটার জন্য আমাদের আমরা সাফার করবো, আমাদের ছেলে মেয়েরা সাফার করবো। এটা তো হইতে পারে না কোনোভাবে। আরেকটা সর্বশেষ শুধু এটুকু বলবো যে তাকে ভালোবেসে অনেকে দোয়া করেছেন, তার মধ্যে কিছু নেগেটিভ কিছু কথাবার্তা, এটা আমাদের খুবই খারাপ লাগে যে আল্লাহ বিচার করেছে ইত্যাদি ইত্যাদি। কারণ মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু তার কি মৃত্যু হবে না? একটা মানুষের, আপনারা যে এখানে যারা এসেছেন, আপনারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আপনারা বাসায় ঠিক মতো যান নিয়ে ফিরতে পারবেন? সকলের দোয়ায় গরু মরে না। ফিরতে পারবেন, এটা কি আছে? তো এই জন্য আমি বলছি যে মানুষের মৃত্যু হবে, কেউ আগে যাবে পরে যাবে, কিন্তু একজন মানুষকে নিয়ে এইভাবে মারা যাওয়ার পরে যে কটূক্তি করা, এটা সত্যি দুঃখজনক। আমি সেই সব ভাই বোনদের আমি আসলে আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো রাগও নাই। আল্লাহ তাদের হেদায়েত করুক। তাদেরকে শুধু এটুকু বলবো যে ছেলে আছে, আপনার যখন একটা অসুস্থ হবেন, আপনি যখন অসুস্থ হবেন বা আপনি মারা যাবেন, যখন আপনার সম্পর্কে যখন এইসব যদি কেউ করে, আপনার ফ্যামিলি মেম্বার্সরা কতটুকু দুঃখ পাবে। সেসব ভাই বোনদের বলছি যে আপনারা যেসব মিথ্যা ব্লেম দিচ্ছেন তার নামে, সে কিন্তু কোনো রাজনীতি করতো না, সে কোনো দলের সাথে জড়িত না, সে একটা নিউট্রাল, সে একটা খোলা মনের মানুষ, সে সবাইকে ভালোবাসতো। সে গরিবদের কত টাকা দান করেছে, নীরবে দান করেছে। আমি তাকে বলেছি, তুমি কিছু কাউকে দিলে, ডান হাতে দিলে বাম হাত যেন না জানে। সে অনেক সময় বিভিন্ন জায়গায় খেতে যেত, দেখতো যে বাইরে 2টা ভিক্ষুক থাকলে ভিক্ষুকদের নিয়ে যেত। অনেকে ঢুকতে দিত না, অনেক রেস্টুরেন্টে তো ভালো কাপড় টাপড় না থাকলে ঢুকতে দেয় না, কিন্তু কাইনা তার সাথে করে নিয়ে, না এরা কাস্টমার, এরা খাবে আমার সাথে বসে, এইভাবে খাওয়াইছে। তারপরে সে তার গাড়িতে অনেক সময় শীতের কম্বল নিয়ে ঘুরতো, গেঞ্জি, বিভিন্ন কাপড় চোপড় নিয়ে ঘুরতো, কোন গরিব মানুষ থাকলে তাকে এটা দিয়ে দিত। এরকম অনেক সোশ্যাল কাজ করেছে। তার একটা সিনেমা হয়েছে, আপনারা জানেন, 36 এরপরে সে বললো যে একটা সমাজসেবামূলক তার একটা প্ল্যান ছিল তার ভবিষ্যতে, যে একটা সিনেমা করবে, যেটা হলেও তরুণ প্রজন্ম যে চলে যাচ্ছে বিপথে, তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কেউ চাঁদাবাজি করছে, কেউ সন্ত্রাস করছে, এই ধরনের এই যে যুব সমাজ, তরুণ যুব সমাজকে নিয়ে আমাকে বললো যে তোমারও অভিনয় করতে হবে। আমি বললাম, মা আমার তো এত অভিনয় করতে খুব কষ্টকারী না, এই একটা 5 সেকেন্ডের একটা সিন করতে আমার তো 5 ঘন্টা দিতে হয়। না, তোমার করতেই হবে, তুমি একটা ভালো একটা রোল প্লে করবা। তার একটা ইচ্ছা ছিল এই ধরনের একটা সমাজসেবামূলক একটা সিনেমা করা, যেটা পূরণ হয় নাই। তার বিছনার উপরে সেই ল্যাপটপটা তখনও পড়ে আছে। সে যখন যায় হসপিটালে যাওয়ার আগে সে বলছে যে এই ল্যাপটপটা কেউ ধরবা না, সে পছন্দ করে না। তার রুমে কেউ যদি কিছু ছাপ ধরে, তার মাকে সবসময় বলে যে আমারটা আমি গুছাবো, তুমি আইসো না আমার রুমে। বুয়াকে তাকে ওয়ার্নিং দিয়ে গেছে, বুয়াকে, যে ল্যাপটপটা বিছানার উপরে আছে এবং চুলের ক্লিপটা রাখা আছে, যে এই 2টা জিনিস তুমি ধরবা না, এইটা ল্যাপটপে এমন অনেক কাজ আছে, আমি ফিরে এসে কাজটা করবো। কিন্তু সে ফিরে আসার হলো না। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, জানাজার শিডিউলটা আরেকবার যদি একটু বলতেন, এবং কোথায় কবরস্থ করা হবে। আর যেটা বললাম যে 4 দিন পর ডক্টররা জানিয়েছে, এটা তার যে এই অবস্থা তো খারাপ হয়ে গেল, এর পিছনে ডাক্তারদের অবহেলা আছে কিনা? আমি তো প্রথম অবহেলা বলবো যে এখানে একটা এভারকেয়ারের মধ্যে একটা হসপিটাল, এভারকেয়ারের মধ্যে ওয়ান অফ দ্য টপ হসপিটাল, যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা যেখানে চিকিৎসা করায়, একটা সর্দি কাশি হলো তারা ওখানে দূর দেয়। কিন্তু আমি বলবো যে তারা তো প্রথমেই আমাকে জানানো উচিত ছিল, একদম ফার্স্ট ডেতেই, যে আপনার যেই রোগটা হয়েছে এটা কিন্তু বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, কোনো ডাক্তার নাই, কোনো সার্জন নাই, কোনো ওটি নাই, কোনো সেট আপ নাই, কিচ্ছু নাই। এটা করতেই হবে আপনার বাড়ি থেকে, হয় আপনি এর থেকে মানে এটা হলো মানে, যেহেতু আমরা একটা জিনিস হলো, আমি তো আসলে কোনো বড় ব্যবসায়ী না বা কিছু না, মধ্যবিত্তই ধরতে পারেন। আমি তো কোটি কোটি টাকার কোনো ফায়দাও লুটি নাই, কোনো ব্যাংকও লুটি নাই, যে কোনো শেয়ার বাজার থেকে টাকা লুটি, যে আমার কাছে আমি ফট করে নিয়ে সিঙ্গাপুর বা ইউরোপে চলে যাব। আমার কথা হলো যে আমার অল্প কিছু টাকা নিয়েই আমার যেতে হয়েছে, ইন্ডিয়ার চয়েস করছি, এই জন্য ভারতে
ওইটা ভালো হসপিটাল ছিল, কিন্তু তারা আমি জানি না কতটুকু চিকিৎসা করছেন। আমার ওয়াইফের সাথে আমি বসতে পারিনি, মাত্র এসছে। কী কারণে এই 4 দিনের মাথায় হঠাৎ করে তারা লাইফ সাপোর্ট থেকে খুলে ফেললো এবং কারিনা আমাদের ছেড়ে চলে গেলো, আমি জানি না। আপনারা সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। জানাজার স্কেডিউলটা একটু যদি জানাতেন এবং কোথায় মাটি হবে এই সব। এখানে জানাজা শেষে একটা বনানী দরবার শরীফে এখানে হবে একটা জানাজা, আর একটা তার অনেক ফ্যান ফলোয়ার্স আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানে আমি মানে কয়েক হাজার ফোন পাইছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তার যে এত ফ্যান্স আমি কল্পনাই করতে পারিনি। তার যে এত ভিউজ হয়, এত ফ্রেন্ডস হয়, আমি ভাবছি যে এটা তো অনেকেই ইয়ে করে, ইউটিউব বানায়, এগুলি বানায়, সবাইরই তো ভিউজ হয়। কিন্তু ওকে যে এত মানে ছেলে মেয়েরা এত যে ভালোবাসতো ইয়াং জেনারেশন, এটা আমি কল্পনা করতে পারি। এটা আল্লাহর আসলে রহমত। আজকে যদি কারিনা বেঁচে থাকতো তাকে আমি দেখাতে পারতাম যে তুমি যেদিন থেকে সে অসুস্থ হয়েছে, হাজার হাজার পোস্ট, আমি নিজেই কল্পনা করিনি যে এত মানুষ তাকে সে ইয়ে করতেছে, তাকে উইশ করতেছে। তো এই যে একটা ভালোবাসা মানুষের, এই ছাত্রছাত্রীর ভালোবাসা আমাকে বলছে যে একটু শহীদ মিনারে আসবেন আপনি গজেরা যাওয়ার আগে, কারণ এখান থেকে আমরা ইয়ে করে গজেরা চলে যাবো। কখন তাকে দাফন করা হবে? গজেরাতে তো আজকে রাতে আমি মানে সম্ভব না, কারণ 10টার সময় এখানে, কালকে সকালে তাকে মানে ফজর বাদ তাকে দাফন করা হবে। ভাই রে চিপাই ফেলাইছেন আমাকে দুইজন রে, দাঁড়ান আস্তে, ভুলটা আমরা ধরছি রে ভাই, দেখছি চল দেখি চল, চিপাই তো আমাকে ফেলাইছে। দর্শক, গণমাধ্যমে কথা বলছিলেন কায়সার হামিদ, এবং তিনি কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিন্তু কথা বলছিলেন, এছাড়াও তার মেয়ের চিকিৎসা এবং জানাজা নিয়ে কিন্তু কথা বলছিলেন। এই ফুপু ভাই
হ্যাঁ দর্শক, শুনছিলাম কারিনা কাইসারের বাবা কাইসার হামিদের কথা। তিনি কিন্তু বলছিলেন আসলে বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টের যেই চিকিৎসা সেটি না থাকায় কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে মাগরিবের নামাজের আজান সম্পন্ন হয়েছে এবং কারিনা কাইসারের যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছেন যা নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য, তারা কিন্তু এই মুহূর্তে মাগরিবের নামাজ আদায় করার জন্য এই মাঠেই তারা সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছেন এবং কিছুক্ষণ পর অর্থাৎ এই মাগরিবের নামাজের পরই এখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে কারিনা কাইসারের এবং তারপর কিন্তু মাজার শরীফের যে মাঠ রয়েছে সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ এশা এবং তার পরবর্তীতে আমরা এতটা জানতে পেরেছি তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেটি অনুষ্ঠিত হবে রাত 10টা নাগাদ এবং তার পরবর্তীতে আগামীকাল বাদ ফজর মুন্সিগঞ্জের গজারিয়ার আবদুল্লাপুর গ্রামে অনুষ্ঠিত হবে সর্বশেষ এবং চতুর্থ নামাজ জানাজা এবং তারপর সেখানেই দাফন করা হবে। এবং পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, কারিনা কাইসারের মায়ের কেনা জমির উপর দান করা যেই মসজিদ নির্মাণ করা হয় সেই মসজিদের পাশে তাকে দাফন করা হবে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত 15 মে শুক্রবার রাতে ভারতের চেন্নাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কন্টেন্ট ক্রিয়েটর অভিনেত্রী কারিনা কাইসার এবং পরবর্তীতে সেই মরদেহ কিন্তু আজকে বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে সরাসরি এই বনানীর যে বাসা কারিনা কাইসারের সেই বাসায় নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে সেখানে কিন্তু তার আত্মীয় স্বজন সহ যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা অবস্থান করছেন। কিছুক্ষণ পর অর্থাৎ মাগরিবের নামাজ আদায় করার পরেই এখানে তার নামাজে জানাজা প্রথম নামাজ জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে তার দ্বিতীয় নামাজ জানাজা বনানীতে অনুষ্ঠিত হবে এবং তৃতীয় নামাজ জানাজা অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আগামীকাল বাদ ফজর চতুর্থ এবং সর্বশেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ এবং সেখানে তাকে দাফন করা হবে। দর্শক, এই ছিল বনানী DOHS থেকে কারিনা কাইসারের মরদেহ আসা সর্বশেষ পরিস্থিতি।